So let us start. Please respond while I am calling your names. Mahir Faisal, Shah Alam, Akram Khan, Yes, sir. Tasnia, Jahangir Alam, Yes, sir. Abu Saleh, Yes, sir. Kazi Nafiz, Yes, sir. Murshida, Yes, sir. Ashikul Islam, Yes, sir. Afia, Yes, sir. Naushin, Present, sir. Shafkat, স্যার আমি অ্যাটেন্ডেন্স Yes, sir. দিয়েছি তো স্যার আফিয়া Shafkat আছো? আচ্ছা। সাদিয়া আলম, মিনহাজুল, Yes, sir. রাজীব সরকার, Yes, sir. আজহার মোহাম্মদ, Yes, sir. ইমরান সরকার। Yes, sir. আচ্ছা, সাদিয়া আলম ওর সাথে কারো যোগাযোগ হয়েছে? ওর কি অবস্থা? জি স্যার, এখন ওর বাবা হসপিটালে আছে, এখনো লাইফ সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দীপঞ্জন, Yes, sir. রেজওয়ান, Present, sir. ফারিয়া, Present, sir. নাফিসা, সাইদ Present, কামরুল, সাইদ কামরুল, মাহমুদুর রহমান, আলভি, Yes, sir. Sir Mahmood Rahman. আলভি, Yes, sir. ফায়েজ রায়হান, Yes, sir. জুবাইর আহমেদ, তাহমিদ নেয়াজ, Present, sir. মাহিদুল আরিফিন, Yes, sir. ওমর ফারুক, Yes, sir. মারুফ হোসেন, Yes, sir. তানজিলুল হক, Yes, sir. জান্নাতুল ফেরদাউস, প্রেজেন্ট স্যার ইমরান হোসেন, Yes, sir. মানবেন্দ্র, Yes, sir. মাহবুব হোসেন, Yes, sir. মেহেদি হাসান, Present, sir. রাব্বি হাসান, Present, sir. হৃদয়, Yes, sir. আশিক আহমেদ, Yes, sir. বিলাল হোসেন, Sir. শারমিন জামাল, Yes, sir. নাজমুস সাকিব, Yes, sir. আল আমিন, Sir, present. রিয়াদ আহমেদ, উমাম রফিক, Riyad officer. শাহির সাকিব। So absence are Shahir Sakib, Umam Rafiq, Jubair Ahmed, Yes, sir. Jubair Ahmed, sir. Sadia, Tasnia, Sir, present, sir. আমি তাসনিয়া আহমেদ। Shah Alam, and Mahir Faisal. আমি রোল কলটা আবার করব ক্লাসের শেষের দিকে বা মাঝখানে। So let us continue from our previous topic, that was transfer function of a mechanical system. So in our last class, we have seen how to write the equations for mechanical system, right? We have three different components in mechanical system: the spring, viscous damper, and mass. And these are the basic relation between displacement and force. Okay, and we have defined a concept of impedance, which is force divided by displacement. And we can see that three impedance for spring, damper, and mass are K, FVS, and MS squared, right? So what is the impedance? Impedance is something, if we multiply it with displacement X, then we get F, right? So displacement হচ্ছে এমন একটা জিনিস যেটা কি
x এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা f টা পাবো, ঠিক আছে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কিছু ইকুয়েশন লিখেছি। So this is the equation. আমরা আরো কিছু ডায়াগ্রাম দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছি, but we can use this equation directly using the concept of impedance. For example, x. এখানে একটা x vector আছে, we can see it, the x vector. এই x ভ্যারিয়েবলের সাথে আমরা তিনটা ইম্পিডেন্স যদি মাল্টিপ্লাই করি, which is ms square, fvs and k, এই তিনটার সাথে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? ফোর্স পাবো। So we can directly write this equation just like a series RLC circuit. A series RLC circuit সাথে যেমন RLC circuit যেমন we just multiply the current with all the impedance and to get the input voltage. Right? This equation is very similar to that one, right? So then we have more than one variable problem. In this case, two variable. In our last class, we have discussed that we have to assign variable carefully. For example, তোমাদের কোশ্চেন পেপারে x2 টা লিখলো না বা x1 টা লিখলো না, তোমাকে কিন্তু এটা লিখতে হবে। না লিখলেও কোশ্চেন পেপারে না থাকলেও এটা লিখতেই হবে। কনসেপ্টটা হচ্ছে যতগুলো ভেরিয়েবল সিস্টেমের মধ্যে থাকবে ওগুলাকে কি করতে হবে? পিন পয়েন্ট করতে হবে, করে ওগুলা মার্ক করে ওগুলা লিখতে হবে। তুমি ভেরিয়েবল না লিখে, ভেরিয়েবল এখানে আছে কিন্তু তুমি লিখছো না, তাহলে কিন্তু ইকুয়েশন কারেক্ট হবে না। যেমন x1 যদি এখানে না থাকতো, লেখা না থাকতো, তুমি এটা ছাড়া ইকুয়েশন লিখতে পারবে না, প্রপার ইকুয়েশন কখনোই হবে না, ঠিক আছে। আর এটার কনসেপ্ট আমরা কিভাবে দিয়েছি? কনসেপ্টটা দিয়েছি যে এইভাবে যে একটা স্প্রিং অথবা একটা ভিসকাস ড্যাম্পারের কি হবে? দুই পাশে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল থাকবে। মানে এখানে যদি x1 থাকে, এখানে কি থাকবে? x2 থাকবে। সিমিলারলি এখানে x1 থাকলে এখানে x2 থাকবে। কিন্তু একটা মাস যদি থাকে, মাসের সব জায়গায় একই ভেরিয়েবল, হ্যাঁ, তার মানে এখানে যদি x হয়, এখানে যদি কোনো স্প্রিং থাকে, তাহলে এখানেও কিন্তু x হবে, ঠিক আছে। ডানে বামে এখানে হয়তো অন্য কিছু আছে, অন্য কিছু কানেক্টেড আছে, রাইট? এখানেও একই ভেরিয়েবল which is x, ঠিক আছে। মাসের দুই পাশে দুই রকম ভেরিয়েবল আসার কোনো কারণ নেই। মাস হচ্ছে একটা সলিড বডি, ঠিক আছে। জাস্ট লাইক আমরা একটা টেবিল, একটা সলিড বডি, টেবিলটা যদি আমরা টান দেই, এক পাশে টান দিলে অন্য পাশটাও মুভ করবে, রাইট? সো মাস ইজ জাস্ট লাইক দ্যাট। বাট ইন দ্য কেস অফ স্প্রিং ইট ইজ নট দ্য কেস। স্প্রিংটা কি করে? এক্সপ্যান্ড করে। সো এই পাশটা একরকম ডিসপ্লেসমেন্ট হতে পারে, অন্য পাশটা আরেক রকম ডিসপ্লেসমেন্ট হতে পারে, রাইট? সো দ্যাট ইজ দ্য কেস। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। তো লাস্ট ক্লাসে আমরা দুটো ইকুয়েশন লিখেছি এখানে, আশা করি তোমাদের এটা মনে আছে যে just like the mesh equations in the circuit, you can write two equations using two different variable x1 and x2. Okay, so এটা আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছি। এখানে আমরা কি করেছি? For example, we have variable x1 কে ঘিরে আমরা যা কিছু ইম্পিডেন্স আছে সবগুলো কাউন্ট করব। কি কি আছে? m1 আছে, m1s স্কয়ার, k1 আছে, k2 আছে, fv3 আছে and fv1 আছে, right? All the impedance should be here with x1, and then we write minus x2 যেগুলো x2 এর সাথে শেয়ারিং আছে। x2 এর সাথে শেয়ারিং থাকা মানে হচ্ছে এটা একটা x2 তে যদি, এটা আমরা একটু এক্সপ্লেইন করেছিলাম, x2 তে যদি কোনো মুভমেন্ট থাকে তাহলে এটা x1 এর উপর একটা কি পুলিং ফোর্স হিসেবে কাজ করবে, এবং সেই ফোর্সের ভ্যালুটা কি হবে? সেই ফোর্সের ভ্যালু হবে x2 এবং x1 এর মাঝখানে যে শেয়ারিং কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে আমরা যদি x2 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ fv3s প্লাস k2, তখন এটা কি ফোর্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেন উই ক্যান রাইট ইকুয়াল টু fs, এক্সটার্নাল যদি ফোর্স থাকে x1 এর সাথে সেটা আমরা লিখবো, রাইট? এভাবে আমরা ইকুয়েশন লিখেছি। সিমিলারলি আমরা লিখবো এটা ছিল x1 কে ঘিরে ইকুয়েশন, দেন we can write down equations for x2, and
For the case of x2, x1 will act like a force. So x1 এর মধ্যে আবার ওই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো আবার x1 এর মধ্যেও আসবে, that is Fp3s plus k2, right? Plus x2 এর সাথে যে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো এখানে লিখবো, is equal to কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে 0 আসবে, রাইট? সো এখানে আমরা লিখবো m2 লিখবো, fv3 লিখবো, fv2 লিখবো, k3 লিখবো, k2 লিখবো, এগুলো সব এখানে আসবে x2 এর সাথে যা কিছু আছে, ঠিক আছে? সো এইভাবে আমরা দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশনকে আমরা ক্রেমার্স রুল দিয়ে পরবর্তীতে সলভ করতে পারবো। হ্যাঁ, ক্রেমার্স রুল ফরম্যাটে আমরা সাজাই লিখবো, এভাবে সাজাই লিখবো, সাজাই লিখে তারপর আমরা যদি আমাদেরকে বলে যে আউটপুট হচ্ছে ফর এক্সাম্পল x2 হচ্ছে আউটপুট, যদি এটা বলে যে f, সাধারণত f টা হচ্ছে ইনপুট, ফোর্সটা হচ্ছে ইনপুট। So if x2 is defined as the output, then we will solve x2. x2 টাকে সলভ করব কিভাবে? ডেল্টা 2 বাই ডেল্টা, এই ফর্মুলাটা দিয়ে সলভ করে দেখব যে এটা f এর সাথে কিছু একটা আসবে, এরকম f টা এখানে আসবেই, f টা না আসে কোনো উপায় নেই। Then we will rewrite this like this, x2 divided by f is equal to something. So that is our answer. Any question? প্রসিডিউর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্টেপগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আমার কাজ হচ্ছে তোমাদেরকে স্টেপগুলো বুঝিয়ে দেওয়া, আর স্টেপগুলোকে ফলো করে তোমরা অঙ্ক প্র্যাকটিস করাটা এটা তোমাদের কাজ, প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না। আচ্ছা স্যার, এখানে x2 আউটপুট কে কি মেনশন করা থাকবে? আবার বলো, x2 আউটপুটটা কি মেনশন করা থাকবে? মানে হচ্ছে এখানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্যই থাকবে, মেনশন করা না থাকলে তো তুমি করতে পারবে না, রাইট? আচ্ছা, সাপোজ স্যার এরকম হলো যে আপনার হচ্ছে x2 আমার বলা নেই, হ্যাঁ, কিন্তু স্যার ওইখানে আউটপুট কি মানে মেনশন করা পসিবল? যেমন স্যার এখানে x2 ভেরিয়েবল স্যার আমরা বলা নেই, আমি স্যার নিজে একটা ধরে নিলাম, পরে স্যার এখানে কি বলবে যে যেখানে মানে নিজে মানে বুঝতে পারছি না, একটা তো ধরতেই হবে। হ্যাঁ, এটা তুমি না দেয়া থাকলে সেটা ক্ষেত্রে আমাকে বলতে হবে যে স্যার এখানে আউটপুট ডিফাইন করা নাই, এটা কোশ্চেনের ভুল কিছু। Without defining output, we cannot find the transfer function, because the transfer function definition হচ্ছে this is the relation between input and output. So if you do not define the output, how can you define transfer function? You cannot. All right, let's move on. So এরপরে আমরা দেখেছিলাম 3 ভেরিয়েবলস, এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম একই প্রিন্সিপল। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু x1 x2 x3 তিনটা ভেরিয়েবল আছে এবং তিনটা টার্মে প্রত্যেকটা ইকুয়েশনে থাকবে, তিনটা টার্মে প্রত্যেকটা ইকুয়েশনে এখানে থাকবে, ঠিক আছে? এভাবে, সো এইভাবে আমাদের লিখতে হবে। কখনো কখনো হতে পারে যে x1 এর সাথে x3 এর কোনো সম্পর্ক নাই, হতে পারে, সেক্ষেত্রে কোএফিসিয়েন্টে 0 আসবে, নো প্রবলেম। আমার কথাটা বুঝাতে পেরেছি? Is it clear? যদি কোনো শেয়ারিং কম্পোনেন্ট না থাকে সেক্ষেত্রে 0 আসবে, নো প্রবলেম, বাট তোমাদের লিখতে হবে ক্রেমার্স রুল অনুসারে সাজায় লিখতে গেলে এটা লিখতে হবে, ঠিক আছে? সো ফর 3 ভেরিয়েবলস উই হ্যাভ টু রাইট 3 ইকুয়েশনস। খেয়াল করো, তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা ইকুয়েশন লিখতেই হবে। ফার্স্ট ইকুয়েশনে x1 টা পজিটিভ থাকবে, যেটাকে x1 কে ঘিরে ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে x2 কে ঘিরে ইকুয়েশন, এখানে এটা পজিটিভ থাকবে। এবং thirdly x3 equation, and the x3 will be positive here, equal to 0. So এভাবে তিনটা ইকুয়েশন একই ফরম্যাটে আমরা লিখব, ঠিক আছে? লিখে তারপর আবার সেই ক্রেমার্স রুল we will rearrange the equations in the Cramer's in the matrix format, and then we will solve them. এখন যেটাই সলভ করতে বলি doesn't matter, হতে পারে এটা x3, তাহলে আমরা ডেল্টা 3 বাই ডেল্টা এভাবে কি করব, এটাকে সলভ করব। সলভ করে তারপর এখানে আমরা কিছু একটা পাবো যে f ইনটু সামথিং, তখন আমরা ফাইনালি x3 ডিভাইডেড বাই f এটাকে ডিফাইন করব, দ্যাট ইজ আওয়ার ট্রান্সফার ফাংশন। I hope the procedure is clear. স্যার x3 তে স্যার আউটপুটটা কেন স্যার? x3 বলো আবার। এটা তো ডিফাইন করা থাকবে কোশ্চেনে, এটা আমাদের চয়েস না,
ওকে কখনো x3 টা আউটপুট হতে পারে, কখনো x2 টা আউটপুট হতে পারে, কখনো এই যে এখানে x1 আছে এটা আউটপুট হতে পারে, আবার কখনো ডিফারেন্ট কিছু আউটপুট হতে পারে, যেমন ধরো অ্যাক্সিলারেশন ফর এক্সাম্পল v2 টা আউটপুট হতে পারে, v2 হচ্ছে dx2 বাই dt, এটা আউটপুট হতে পারে, এরকম হতে পারে। কিন্তু বুঝাতে পেরেছি? জি স্যার। সো অনেক রকম ভাবে থাকতে পারে আউটপুটটা। হ্যাঁ, সো লেটস মুভ অন। আমরা ইকুয়েশন লেখাটা আগে শিখে ফেলি ঠিকমতো, তারপর তোমরা ক্রেমারস রুল কম বেশি জানো, এটা একটু প্র্যাকটিস করতে হবে। লাস্ট ক্লাসে মতো এটাও আমরা করেছি, এটাও আমরা দেখেছি, রাইট? দেখি কেউ সলভ করেছো? এগুলো কিন্তু সলভ করার জিনিস, এগুলো কিন্তু আমি তো চলে যাব, হ্যাঁ আমি তো জাস্ট স্ক্রল করে করে চলে যাব, স্লাইড দেখাই, তোমরা যদি সলভ না করো তোমরা বিপদে পড়বা, রাইট? স্যার এইখানে একটা কোশ্চেন ছিল স্যার, এইটাতে স্যার। হ্যাঁ অফ কোর্স, বলো। স্যার এই যে FB1 যেটা আছে স্যার, এটা না স্যার, এটা স্যার x1 এর ভিতরে নাই কেন স্যার? FB1 টা x1 এর সাথে আছে, রাইট? x1 এর সাথে x2 এর মাঝখানে আছে, সরি। FB1 কিন্তু x1 x2 দুটারই মাঝখানে আছে। না স্যার, ওই আপনি স্যার লাস্ট ক্লাসে এটা যখন সলভ করছিলেন স্যার, এটা স্যার মনে হয় স্যার x1 এর সাথে স্যার এই করছিলেন না। আচ্ছা একটু আমি হেডফোন লাগালাম, তোমাদের কথাগুলো শোনা যায় না আমার ল্যাপটপের স্পিকারে, অল্প জোরে বললে শুনতে পাই না। এখন বলো স্যার এই FB4 টা কি স্যার x1 আর x2 দুইটার সাথে আছে না স্যার? হ্যাঁ দুইটার সাথে আছে, আমরা তো দেখতেই পাচ্ছি। দেখো ভিতরের এই ডটেড কালার যেটা, এটা একটা মাস, রাইট? দিস মাস ইজ ইনসাইড দ্য গ্রে শেডেড বক্স। এই গ্রে শেডেড যে বক্স আছে সেটা, এটার ওজন 1 কেজি, এটার ওজন 1 কেজি। 1 কেজির ভিতর বক্সের ভিতরে আরেকটা 1 কেজির মাস আছে, রাইট? তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে FB গুলো আছে, খেয়াল করো এখানে যে FB-টা আছে FB1, এটা কিন্তু এই জায়গায় আছে, দুইটা মাসের মাঝখানে। একই রকম ভাবে এখানে যে FB2 আছে সেটাও কিন্তু তাই, রাইট? দুইটা মাসের মাঝখানে, তার মানে x1 এর সাথেও আছে, x2 এর সাথেও আছে। একই রকম ভাবে এই কেটাও তাই, এই কেটাও দুইটা x1 x2 এর মাঝখানে, এবং এই FB3টাও x1 x2 এর মাঝখানে, কারণ এটাও x1, এটাও x1, এটাও x1। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, শুধু এখানে FB4টা ডিফারেন্ট, এটা শুধু x2 এবং ফ্লোরের সাথে আছে, যে ফ্লোর আছে, ফ্লোর এবং x2 এর মাঝখানে এটা আছে, এটা কিন্তু x1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। সো FB4টা শুধু x2 এর সাথে আসবে। তো আমরা গত ক্লাসে কিন্তু ইকুয়েশনটা লিখেছি, রাইট? যে x1 ইনটু m1, এখানে 1 কেজি, রাইট? 1 ইনটু s স্কয়ার, আমরা s স্কয়ার লিখবো, প্লাস কয়টা FB আছে? একটা, দুটো, তিনটা FB আছে, রাইট? তো এখানে 3s প্লাস একটা k আছে, সেটার ভ্যালু 1, তাহলে এভাবে আসবে। মাইনাস x2 এর সাথে শেয়ারিং হচ্ছে ওই যে তিনটা FBS, ঠিক আছে? 3s সবগুলোই 1 করে, দেখো এটা 1 1 1, সবগুলো 1। ওই 3s প্লাস এখানে k এর ভ্যালু আছে 1, এগুলো সবই কিন্তু x1 x2 মাঝখানে। ইজ ইকুয়াল টু কি আসছে? একটা ফোর্স আছে F। সো এটা একটা ইকুয়েশন। আবার x1 এর সাথে একই জিনিসগুলো রিপিট করবে, 3s প্লাস 1, এটা একই কমন হবে, রাইট? প্লাস এখন x2 এর সাথে আমরা লিখবো, x2 এর সাথে কি কি আছে? m2 এর মধ্যে 1 কেজি, রাইট? 1 কেজি। সো 1 কেজি s স্কয়ার প্লাস x1 x2 এর মধ্যে ওই 3s প্লাস 1 এগুলো সবই আছে, প্লাস এখানে একটা অতিরিক্ত আছে, এটা অতিরিক্ত, FB4টা অতিরিক্ত, তাহলে 3s প্লাস 1 এর জায়গায় এখন 4s প্লাস 1 হবে। সো এই দুইটা ইকুয়েশন ক্রেমারস রুল দিয়ে সলভ করলে আমরা কি পাবো? ট্রান্সফার ফাংশন পাবো। যদি x2টা আমাদের আউটপুট হয়, তাহলে x2টাকে আমরা সলভ করব ডেল্টা 2 বাই ডেল্টা দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিস আর দ্য ইকুয়েশনস। এনি কোশ্চেন? স্যার এখানে x2 ভেরিয়েবলটা নিছিলাম কারণ স্যার x2 স্যার মুভিং অবজেক্ট, এইজন্য কি স্যার ভেরিয়েবলটা? না না, তুমি এতবার বলার পর তুমি এই কোশ্চেন করা উচিত না। আমি বারবার বলছি x2 will be defined in the question। এখানে যে কোনোটা
আউটপুট হতে পারে। এটা কোশ্চেনে ডিফাইন করা থাকবে যে x2 টা হচ্ছে আউটপুট, অথবা কোশ্চেনে বলা থাকবে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন x2 as by fx। এটা কোশ্চেনে উল্লেখ থাকবে, x2 টাকে ক্লিয়ারলি আলাদা করে উল্লেখ থাকবে। কোশ্চেনে কিন্তু উল্টাও হতে পারে, এটাও বলতে পারে যে এটা আউটপুট, সেক্ষেত্রে x1 by fs এটা বের করতে হবে। কোশ্চেনে আইদার বলা থাকবে x1 is the output or it will say that find the transfer function x1 fs as divided by fs, এটা বলা থাকবে, যে কোনো একটা উল্লেখ থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এখানে স্লাইডে উল্লেখ করিনি আর কি, স্লাইডে আমি কপি পেস্ট করতে গিয়ে এটা মিস করেছি, হ্যাঁ, কোনটা আউটপুট, কিন্তু কোশ্চেনে সবসময় বলা থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এখানে যে জিএসটা বের করা হয়েছে এটা আমি আসলে জানি না কোনটার জন্য, এটা x2 এর জন্য নাকি x1 এর জন্য। তোমরা দুটোই করে দেখো কোনটার সাথে ম্যাচ করে, আমি জানি না। স্যার যেটা বের করা হয়েছে ওটা হচ্ছে x2 এর জন্য 3s + 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু এক সেকেন্ড। অলরাইট, সো এখানে দেখো কিছু টিপস লেখা আছে, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. Yes, sir. ক্যান ইউ রিড দ্য টিপস? এখানে টিপসটা দেখো ভালো করে, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, রাইট? উই হ্যাভ টু মেক শিওর হাউ মেনি ভ্যারিয়েবলস আর দেয়ার, এটা কিন্তু অবশ্যই সবার আগে অ্যাসেস করতে হবে। এটা যদি অ্যাসেস না করে অঙ্ক করা শুরু করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? অলওয়েজ রিমেম্বার দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ভ্যারিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ মাস and there are two variables on both sides of the spring or viscous damper. Let's see how much you understand. The problem that so we have to solve, for example, we have to find the transfer function gs, which is equal to x2 as divided by x. All right, so কিভাবে অঙ্কটা প্রসিড করব? Do you have to mark more than one variable here? Yes, sir. Yes, sir. How many variables? One. Three variable. Sir, দেখো, one, two variables. Two more variable. just follow the instructions. একটা আমাদের দেওয়া আছে আর দুইটা লাগবে স্যার। Previous instruction কি দেওয়া আছে?
স্যার হচ্ছে একটা এম এ নিতে হবে আর একটা হচ্ছে স্প্রিং বা মাসের আশেপাশে নিতে হবে। না সেটা জেনারেল ইনস্ট্রাকশনটা কি? প্রিভিয়াস স্লাইডে যাও। স্প্রিং আর ওই যে যে মানে কি লেখা আছে? ড্যাম্পারের ক্ষেত্রে স্যার দুইটা ভেরিয়েবল লাগে। ম্যাথের ক্ষেত্রে একটাই ভ্যারিয়েবল লাগবে আর বাকি দুটোর Right. ক্ষেত্রে দুই সাইডে দুটো তাহলে ডিফারেন্ট ভ্যারিয়েবল। তাহলে দেখো সবাই এটা একসাথে ফলো করতে পারছে কিনা। হাউ মেনি ভেরিয়েবলস? কেউ কেউ বলছে দুটো, কেউ কেউ বলছে তিনটা, রাইট? সো ইট মিন্স দ্যাট তোমরা অনেকেই হয়তো ফলো করতে পারো না এখনো, রাইট? স্যার বুঝতে পেরেছি। তাহলে আমাদের যে মাসটা দেওয়া আছে এর জন্য তো x2 সবার ক্ষেত্রেই, আর এই পাশে শুধু x1 নিলেই হচ্ছে আমাদের। এখানে দেখো, এখানে স্প্রিং আছে, রাইট? স্প্রিং যদি থাকে তাহলে স্প্রিং এর দুই পাশে দুটো ভেরিয়েবল লাগবে না? জি স্যার। অফকোর্স লাগবে, অফকোর্স লাগবে। এখানে একটা লাগবে x1, কারণ এটা তো ফিক্সড করা নাই। এটা ফিক্সড করা আছে? না স্যার। ফিক্স করা নেই, তাহলে এখানে একটা ভেরিয়েবল লাগবে। এখন এই ভিসকাস ড্যাম্পারকে যখন পাস করব তখন এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে না? জি স্যার। ভিসকাস ড্যাম্পারের ডান পাশে x3 x3 লাগবে। এখানে লাগবে না, এটা 0। এটা 0, এটা ফিক্সড। সো আমরা যদি এই ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই না করেই যদি x2 দিয়ে একটা ইকুয়েশন বানায় লিখে দিই, ইট উইল নট ওয়ার্ক। ঠিক আছে, এটা কিছু হবে না। Is that clear? Is that clear? So এখন ইকুয়েশনটা লেখা যাক। ইকুয়েশনটা লেখা যাক। ফর এক্সাম্পল এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 10 আছে, এখানে আবার 2 আছে। লেটস রাইট দ্য ইকুয়েশনস। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি হবে? মাইনাস না, x1 কে ঘিরে ইকুয়েশন, মাইনাস কেন হবে? প্লাস x1, এটা আমি সরি, এটা ল্যাপ্লাস ডোমেইনে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব, x1 into 2 k, রাইট? মাইনাস x2 into 2, 2টা হচ্ছে শেয়ার, is equal to fs। ঠিক আছে না? Then x2 equation, what is the x2 equation? Minus x1 into 2। এই যে x3 into 0 হবে না? হ্যাঁ, এটা x3 টা একসাথে লিখতে পারো, নাও লিখতে পারো, তবে লেখাটা বেটার। ওকে, লেখাটা বেটার, কারণ x3 তো সরাসরি কানেক্টেড নাই x1 এর সাথে, এইজন্য আমরা এখানে লিখি নাই, কিন্তু লেখাটা বেটার। x3 into 0 এইভাবে লিখবা। ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি ঠিকই বলেছো, ওই লেখাটা বেটার। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। মাইনাস x1 into 2 প্লাস x2 into what? x2 এর সাথে দেখো 5s আছে প্লাস 2 আছে, দুটোই আছে। ঠিক আছে না? is equal to 0। Is that clear? Yes sir. x2 দুই পাশে দেখো দুটো জিনিস কানেক্টেড, একটা 5s আর একটা 2। আচ্ছা, লাস্টলি হচ্ছে x3। x3 এর সাথে x1 থাকবে না, শুধু x2 টা থাকবে। আমরা যদি শুধু ওটাই লিখি তাহলে x2 into, ও এখানে তো একটা ইকুয়েশন ভুল করেছি, এখানে x3 থাকবে না, মাইনাস x3 into কি 5s। we miss that। তোমরা কিন্তু মিস করেছো, এতগুলো চোখ সবাই মিস করেছো। Is that clear? স্যার ইকুয়েশন 2 সবাই কিন্তু এখানে মিস করেছো, ভালো করে খেয়াল করে দেখো। মাইনাস x1 into 2 প্লাস x3 into 5s plus 2 মাইনাস x3 into 5s। x এর সাথে শেয়ারিং আছে, এই জন্য এই 5s টা আবার এখানে আসবে, রাইট? মাইনাস x2 into fs, এটা x1 x3 মাঝখানে শেয়ারিং, প্লাস x3 into, এখন যা আছে এখানে 10s স্কয়ার প্লাস 5s plus 2s 7s is equal to 0। So these are our equations. Is that clear? এখন ম্যাট্রিক্স ফরম্যাটে তুমি যদি এটা লিখতে চাও, তাহলে লিখতে পারি। এখানে কি আসবে? 2 minus 2 0 f, তারপর কি আসবে? minus 2
5s plus 2 minus 5s. তারপর এখানে কি আসবে? এটা 0 minus 5s, তারপর এখানে কি আসবে? 10s square plus 7s, আর এটা 0, এটা 0. So that's our matrix equations. Is that clear? তবে তোমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো আর একটু সিম্পল করার জন্য। সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা যেহেতু সিম্পল, এই ফার্স্ট ইকুয়েশনটাকে তোমরা বাদ দিতে পারো। এই ফার্স্ট ইকুয়েশনটা মানে x1 পুরোটাকে বাদ দিয়ে দাও। x1 তুমি লেখো যে x1 is equal to x2 plus 2x1. 2x1 is equal to 2x2 plus f. এই জিনিসটাকে তুমি সেকেন্ড ইকুয়েশনে রিপ্লেস করো। এই যে এই জায়গায় রিপ্লেস করো। রিপ্লেস করলে সেকেন্ড ইকুয়েশনটা কিসের মাধ্যমে তৈরি হবে? x2 এবং x3, মানে x1 এখানে আর থাকবে না। তখন এই দুটো ইকুয়েশনকে তুমি ক্রেমারস রুল দিয়ে সলভ করো। দ্যাট উইল বি a little bit easier. খুব বেশি ইজি হবে সেটা বলবো না, বাট একটু ইজি হবে। Is that clear? Yes sir. মানে সবগুলোকে তুমি x1 x2 আর x3 এর মাঝখানে নিয়ে আসবে, এভাবে সাজানো আর কি, এই ফরম্যাটে সাজানো। You can do that, no problem. এখন তো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনের দিকে আগে। এইটা দেখি, এই প্রবলেমটা দেখি। How many variables are there? 3 sir. 3. এখানে যা দেওয়া আছে ওগুলাই, ওগুলোর বাইরে আর লাগবে না। তো এখানে দেখো x1 এটার সাথে এখানে একটা fb আছে, রাইট? fb1 যেটা, fb1 এর ওই পাশে x2, রাইট? এখানে একটা স্প্রিং আছে, স্প্রিং এর বামে হচ্ছে x1 আর ডান পাশে হচ্ছে x3। আবার এখানে fb3 আছে, fb3 এর বামে হচ্ছে x3 আর ডান পাশে হচ্ছে আবার কি, এটা কি x2, রাইট? এটা ধরা হয়ে গেছে অলরেডি। সো এভাবে একই রকম ভাবে fb2 আছে, fb2 এর উপরে হচ্ছে x1 আর নিচে কি x2, রাইট? x2। সো আর ধরা লাগবে না। আর এখানে fb4 আছে, fb4 এর ফিক্সড সাপোর্ট এটা 0, এটা 0টাকে ধরা লাগবে। সো এখানে x1 x2 x3 এই তিনটা আসবে। Is that clear? Now, can you write the equations? Can you write the equations? x1 এর সাথে কি আসবে? x1 এর ইকুয়েশনে স্যার 4s স্কয়ার প্লাস 8s প্লাস 5। 8s plus 5. Very good. সবাই ধরতে পারছো? Yes sir. মানে 8s উপরে fb1 আছে, নিচে fb2 আছে, দুটোই কিন্তু m1 এর সাথে বা x1 এর সাথে, রাইট? So that's it. মাইনাস এখন কি আসবে? x2 আসবে, রাইট? x2 এর সাথে কি আসবে? কত আসবে? 8s, not 4s. ঠিক আছে, 8s আসবে, 8s আসবে। ঠিক আছে, উপরে আছে নিচে আছে, দুই দিকেই আছে, মিস করা যাবে না। এটা প্র্যাকটিস করলে এগুলা ভুলগুলো আর হবে না। স্যার এখানে ab3 তো ছিল। 5 হবে না তো, 5 তো x3 এর সাথে। আচ্ছা, x3 এর সাথে কি আছে? 5 is equal to f. So that is our first equation. Is that clear? আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? মাইনাস x1, আমরা এটা রিপিট করতে পারি। এই যে x1 x2 এর মাঝখানে কি আছে? 8s, ওটাই রিপিট হবে এখানে। ঠিক আছে, এটাই রিপিট হবে। প্লাস x2 এর সাথে কি আছে? 4s স্কয়ার প্লাস 16, 4s স্কয়ার প্লাস 16x। 16s। ভালো করে খেয়াল করে দেখো, fb1 fb2 fb3
FB4 all are connected to X2. So এখানে হবে 16s 16s plus কি 5 নাকি? No, নো স্যার 5টা তো No, হচ্ছে sir. x1 আর x3 এর মাঝখানে। that's right. Minus এখন X3 এর সাথে শেয়ারিং কি আছে? 4s স্যার 4s। ঠিক আছে, এই যে এটা হচ্ছে X2, এটা কি X1, এর মাঝখানে আছে এটা। ওকে, আচ্ছা, so I hope it is clear now. Last equations হচ্ছে X3 কে ঘিরে। ওকে, X3 কে ঘিরে ইকুয়েশন যখন লিখবো, X1 এর সাথে শেয়ারিং কি আছে? X1 এবং X3 এর সাথে, এটা আমরা লিখে ফেলেছি না? ওই যে 5, স্যার ওই যে 5 কর্নারে যেটা, ওটাই রিপিট করবো, X1 এবং X3 মাঝখানে। ওকে, মাইনাস X2 এর সাথে শেয়ারিং কি, এটাতে এইমাত্র লিখলাম 4s, রাইট? 4s। আচ্ছা, তারপর প্লাস X3 এর সাথে এই দুটো জিনিসই থাকবে, দ্যাট ইজ 4s প্লাস 5। সো তোমরা ম্যাট্রিক্স ফরম্যাটে যখন সাজাবা তখন অবশ্যই একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে সিমিলারিটিটা, সিমেট্রিটা দেখতে পাবা। যেমন এই 4s টা এখানে আছে, এখানে আছে, ঠিক আছে? এই 5টা এখানে আছে, এখানে আছে, ঠিক আছে? এই 8s টা এখানে আছে, এখানে আছে। এই সিমিলারিটিটা সবসময় থাকবে আর কি, হ্যাঁ, এই সিমেট্রিটা সবসময় থাকবে। আর ডায়াগোনাল এলিমেন্ট ডিফারেন্ট হবে, ডায়াগোনাল এলিমেন্টে ম্যাচ করানোর কোনো প্রয়োজন নেই, সবসময় ডিফারেন্ট হবে। X1 X2 X3 এগুলো ডিফারেন্ট থাকতেই, বাই ডিফল্ট ডিফারেন্ট হবে, এগুলো ম্যাচ করবে, সিমেট্রিক এলিমেন্ট হবে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা প্রসিড করি নেক্সট স্লাইডে। এনি কোশ্চেন? অলরাইট, এক্ষেত্রে X3/Fs এরকম একটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে, এটা উল্লেখ থাকবে কোশ্চেনে। X3টাকে সেক্ষেত্রে আমরা সলভ করব। তো সিমিলার এক্সাম্পল এখানে আমরা আরো এরকম দেখব, এগুলো তোমরা সলভ করবে। এটা কম্পারেটিভলি সোজা এক্সাম্পল, এখানে দেওয়াই আছে দুটো ডিসপ্লেসমেন্ট X1 X2, এবং এটা ছাড়া কিন্তু আর কোনো প্রয়োজন নাই, বাকিগুলো কনস্ট্যান্ট বা জিরো এরকম, ঠিক আছে? সো X1 এর সাথে এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে, রাইট? আচ্ছা, X1 এর সাথে কি কি আছে বলো তো, জাস্ট একটু কুইক ইয়ে হয়ে যাবে। M1 আছে, K1 আছে, FV1 আছে FV1 আছে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই মাসটা পুরোটাই কিন্তু X1, এই মাসের পুরোটাই কিন্তু X1, তার মানে হচ্ছে এখানে কিন্তু FV1 আছে। সো FV1 will be included in the equation of X1. FV2 আছে, K2 আছে। Is that clear? Yes, sir. আর শেয়ারিং কি আছে? এগুলো হচ্ছে শেয়ারিং, K2 আর এই দুটো হচ্ছে শেয়ারিং, রাইট? অলরাইট, তারপর X2 এর সাথে কি আছে? X2 এর সাথে M2 আছে, FV3 আছে, K2 আছে, FV2 আছে। হ্যাঁ, এটা আছে, এটা আছে, রাইট? তাহলে X2 এর সাথে আর শেয়ারিংটা তো হলুদ কালার দিয়ে মার্ক করাই আছে। দ্যাটস ইট। আই থিংক দেয়ার শুড নট বি এনি প্রবলেম। এগুলো প্র্যাকটিসের ব্যাপার আর কি, জাস্ট তুমি প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট। এটাতে দেখো তো কতগুলো ভেরিয়েবল থাকার কথা, সব আছে কিনা? বক্সটার সাথে একটা ভেরিয়েবল আছে কিনা? আছে, X1। নিচের যে মাস M2, এটার সাথে একটা ভেরিয়েবল আছে কিনা? আছে, X2। তারপর এখানে ভিসকাস ড্যাম্পারের দেখো, এই ভিসকাস ড্যাম্পারটার বাম পাশে X2, ডান পাশে একটা ভেরিয়েবল ধরতে হবে, এটা ধরা আছে X3। আর স্প্রিং এর ডান পাশে এটা তো X2 তো ধরাই আছে। সো আমাদের আর কিছু বাকি নেই, সবই ধরা আছে। এখানেও তাই, এখানে X2 বাম পাশে, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? সো ভেরিয়েবল সবগুলোই ধরা আছে, এখন জাস্ট তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে এগুলো ভুল হবে। স্যার এটা একটু বুঝি নাই স্যার। এখানে স্যার X2টা তো স্যার মাস,
এক্সট্রুটা মাস, এটা একটা বক্স না, এক্সট্রুটা হচ্ছে ভিতরের অংশটা, M2টা যেটা। এক্সট্রুটা তো হচ্ছে এক্সট্রুটা তো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমি M2 ডিসপ্লেসমেন্টটাকে এক্সট্রু বলেছি। এই যে M2 থেকে একটা লাইন টেনে আমরা এইভাবে ইন্ডিকেট করছি। দ্যাট মিন্স এটা এক্সট্রুটা কার ডিসপ্লেসমেন্ট? M2 ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? জি স্যার, এই বক্সটারটা ভেরিয়েবলটা কি এখানে? বক্সটা ভেরিয়েবল যে x1, এই যে বক্সটাকে এখানে মার্ক করা হয়েছে না? জি স্যার, এটাই স্যার। ওই যে ওখানে স্যার রাইট সাইডে স্যার x2 লিখছিলেন, তো এই জন্য স্যার একটু কনফিউজ হয়েছি। হ্যাঁ, বক্সটা তো রাইট সাইড, লেফট সাইড, ডাউন সাইড সব জায়গায় আছে। জি স্যার, জি স্যার, ওটা x1, তাহলে বক্সটা হইতাছে x1 আর এটা জি স্যার। হ্যাঁ, ও এখানে আমি ভুল লিখেছি। জি স্যার। জি স্যার, ওই জন্য একটু কনফিউশন। হ্যাঁ, তো আবার তাহলে লেফট সাইডেও স্যার এখানে x2 লিখছেন। এখানে তাহলে এটা ভুল লেগেছে। দ্যাটস ভেরি গুড ক্যাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে বাকিরা সবাই খেয়াল করেছো? বাকিরা সবাই কিন্তু ধরতে পারো না এই ভুলটা, ও কিন্তু ধরেছে ঠিকই। তাহলে x1টা হচ্ছে এই বক্সের, এটাও x1 হবে, রাইট? আমি এটা ঠিক করে দিলাম, এটা খেয়াল করো। অলরাইট, যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। স্যার, এই এক্সাম্পলটাতে দেখা যায় যে স্যার ডেলের মান যখন ক্যালকুলেশন করি তখন অনেকটা লেন্দি হয়ে যায়। স্যার এটা কি ক্যালকুলেশন করে দেখাতে হবে নাকি ডেল লিখে দিলে হবে? যদি খুব বেশি লেন্দি হয়ে যায় সেক্ষেত্রে ডেল্টার এক্সপ্রেশনটা দেখাবা আলাদা করে, যে ডেল্টা ইজ ইকুয়াল টু এত, আর ফাইনাল ইয়েতে ডেল্টা রেখে দিবা যদি খুব বেশি লেন্দি হয়। স্যার 3 ভ্যারিয়েবলের গুলো হচ্ছে কেন একটু লেন্দি হয় স্যার? হ্যাঁ, 3 ভেরিয়েবল একটু লেন্দি হয়, রাইট? Okay. Now we will go for rotational mechanical system. Rotational mechanical system এ কি হবে? জিনিসগুলো ঘুরতে থাকবে একটা অ্যাক্সিসের উপর, রাইট? এখানেও কিন্তু 3 ধরনের কম্পোনেন্ট থাকবে। এখানেও 3 ধরনের বেসিক কম্পোনেন্ট থাকবে: স্প্রিং, ভিসকাস ড্যাম্পার, মাস। এখানে মাসটাকে আমরা বলবো ইনার্শিয়া। ওকে, মাসটাকে বলবো ইনার্শিয়া, আর কিছু নামটা একটু চেঞ্জ হবে। আর এখানে সিম্বলটা একটু চেঞ্জ করেছি ডি, আর এখানে সিম্বলটা চেঞ্জ করেছি জে, রাইট? এফ এর পরিবর্তে ডি আসছে, এম এর পরিবর্তে জে আসছে। সো দ্যাটস ইট। আর রিলেশনগুলো কম একই রকম, এখানে সিম্বলগুলো ডিফারেন্ট। এখানে ফোর্সের পরিবর্তে টি আসছে, ডিসপ্লেসমেন্টের পরিবর্তে থিটা আসছে। ঠিক আছে, এফ এক্স এর জায়গায় টি থিটা আসছে, দ্যাটস ইট। আর ইফ উই লুক এট দ্য রিলেশন ইজ সেম। T is equal to k theta, আগে কি ছিল? F is equal to k x। এখানে দেখো আগে ছিল F is equal to FV d theta by dx by dt ছিল, এখানে একই রকম রিলেশন। T is equal to d into d theta by dt, এটা j into d square theta by dt square, সেম রিলেশন। ট্রান্সলেশনাল সাথে রোটেশনাল সিস্টেমের রিলেশনগুলো একই রকম। নাও ইম্পিডেন্স। ট্রান্সলেশনালি ইম্পিডেন্স কি ছিল? যে f ডিভাইডেড বাই x, রাইট? আর এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে t ডিভাইডেড বাই থিটা। ঠিক আছে, এই যে f এর পরিবর্তে t আসছে, x এর পরিবর্তে থিটা আসছে। এবং আমরা দেখব ইম্পিডেন্স গুলো একই রকম। এই ক্ষেত্রে k, এই ক্ষেত্রে fbs এর জায়গায় ds, আর এই ক্ষেত্রে ms স্কয়ার এর জায়গায় js স্কয়ার। দ্যাটস ইট, সেম ইম্পিডেন্স। ইজ ইট ক্লিয়ার? So what does the impedance mean in this case? Impedance means something. If we multiply impedance with theta, we will get the torque. T is the torque. Is that clear? T is the torque. Okay. And theta is the angular displacement. Okay. So let's do some similar math. স্যার এটা কোন চ্যাপ্টার? একই জায়গায়। তো এখন আমরা আগের মতোই সবকিছু আগের মতো সলভ করব, কিন্তু সলভ করতে গিয়ে ওই যে আমাদের বেসিক প্রিন্সিপাল, হাউ মেনি ভ্যারিয়েবলস আর দেয়ার, উই হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট। তো এখানে দেখো ড্যাম্পারের বামে হচ্ছে 0, ডানে হচ্ছে কি থিটা 1। ঠিক, তাহলে এখানেও কি? এখানেও থিটা 1, এখানেও থিটা 1, ঠিক কি না? তারপর যখনই স্প্রিং ক্রস করছে এখানে আবার থিটা 2, তো এখানে থিটা 2, এখানে থিটা 2, এখানে থিটা 2, রাইট? আর এখানে কি? 0। Is that clear? That means we have only 2 variables, theta 1 and theta 2. That's it.
তাহলে এখানে ভিসকাস ড্যাম্পারের এই জায়গায় আমরা θ1 ধরছি, আর স্প্রিং এর ডানে J2 এর এই বরাবর আমরা θ2 ধরছি। ইজ দ্যাট ক্লিয়ার? সো উই উইল রাইট টু ইকুয়েশনস আগের মতো, সবকিছু আগের মতো। θ1 ইনটু সামথিং, আমরা θ1 কে ঘিরে একটা ইকুয়েশন লিখবো, θ1 into something minus θ2 into something is equal to something. Similarly, if we write equations focusing on θ2, it will be something like this: minus θ1 into something plus θ2 into something is equal to something. Is that clear? ঠিক আছে? সো আমরা এখানে লিখি θ1 এর সাথে কি কি আছে। J1 আছে, so J1 s square just like m1 s square. Okay, then we have viscous number d1, so it should be d1s plus k. That's all. Are these impedance are connected with θ1, right? Is that clear? θ1 এর বাউন্ডারিটা বোঝার চেষ্টা করো, এটা পুরোটা θ1 এর বাউন্ডারি। Is that clear? Yes, sir. Okay. So then we have the sharing between θ1 and θ2, which is k. K will be appear here, and then we have the torque input force, which is rotational force, is called torque, right? So that is connected to θ1. It will appear in the equation of θ1. Is it clear? Similarly, the k will also appear in here, minus θ1 into k, because this is the equation of θ2. θ1 θ2 এর মাঝখানে k আছে, এটা এখানে আসবে, and then we have J2 s square plus d2s plus k2 is equal to no external torque, so it should be 0 here. দেখো তো এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা? নো স্যার। সো এখন আমরা সলভ করতে পারি, যে কোনো ট্রান্সফার ফাংশন আমরা সলভ করতে পারি। ফর এক্সাম্পল, g can be θ1 by t, it can be like this, or it can be θ2 by t. যদি θ2 বের করতে ট্রান্সফার ফাংশন বের করতে বলে, তাহলে আমরা θ2 টাকে সলভ করব ডেল্টা 2 বাই ডেল্টা দিয়ে। সলভ করতে গিয়ে দেখবো it will be something like this, t into something, then we will rewrite this to find the transfer function. Is that clear? Yes. Procedure সবকিছু আগের মতো, everything is same as before. তাহলে তো শুধু নামগুলো চেঞ্জ হলো না, রোটেশনের জন্য তো এক্সট্রা কোনো চেঞ্জ হচ্ছে না। না, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট সিম্বল গুলো একটু ডিফারেন্ট ইউজ করেছে, দ্যাটস ইট। কম্পোনেন্ট একই, হ্যাঁ, স্প্রিং, ভিসকাস ড্যাম্পার, মাস একই রকম, শুধু মাসটাকে আমরা এখন বলছি ইনার্শিয়া, আর কিছু না। তাহলে এটা আলাদা করে কেন করা, যেহেতু সবকিছুই সেম? আলাদা জিনিসটা তো আলাদা আসলে, তাই না? রোটেশনাল আর ট্রান্সলেশনাল তো একই জিনিস না। ট্রান্সলেশনালের ক্ষেত্রে তোমার ফোর্সটা কাজ করে একটা ডিরেকশনে, আর রোটেশনালের ক্ষেত্রে কি হয়, একটা পয়েন্টকে কেন্দ্র করে একটা ফোর্স কাজ করে, রাইট? এটা ডিফারেন্ট না, সিস্টেমটা তো ডিফারেন্ট। আমরা একটু পরে দেখবো রোটেশনাল ট্রান্সলেশনাল কম্বিনেশন দেখবো, তখন বুঝবো যে কেন এটা আলাদা। যেখানে রোটেশনও থাকবে, ট্রান্সলেশনাল থাকবে, দুটো কম্বিনেশন। ওকে, যেমন তুমি সাইকেল চালাবা, সাইকেলে কি হয়, তুমি যখন প্যাডেল দিবা, দ্যাট ইজ দ্য টর্ক, মানে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট হয় গিয়ার গুলোতে। কিন্তু সাইকেলটা কিভাবে যায়, সাইকেলটা কিভাবে যায়, ট্রান্সলেশনালি মুভ করে না? জি স্যার। এটা ঘোরাচ্ছ, হ্যাঁ, এটা ঘোরাচ্ছ তুমি একটা প্যাডেল দিয়ে, যেখানে রোটেশনাল কি থাকে, একদম রোটেশনাল ফোর্স চেইনের মাধ্যমে রোটেশনাল ফোর্সটা ট্রান্সফার হয় প্যাডেল থেকে পিছনের জায়গায়। কিন্তু রোটেশনাল ফোর্সটাই আবার এখন পুরো সাইকেলটাকে কি ট্রান্সলেশনালে কনভার্ট করে না? জি স্যার। তো এই কম্বিনেশনগুলো আমরা দেখবো। ওকে, সো ইন দিস এক্সাম্পল এটা আমরা দেখে ফেলেছি, দুটো ইকুয়েশন থাকবে,
দুটো ইকুয়েশনকে আমরা যদি এখন কম্বাইন করি আমরা ইকুয়েশন সলভ করে আমরা কি করতে পারি, তবে ট্রান্সফার ফাংশন বের করতে পারি। ইজ ইট ক্লিয়ার? এখানে ট্রান্সফার ফাংশন কি হবে? থিটা 2 বাই ফর এক্সাম্পল p is equal to k divided by delta, something like that. I hope it is clear now. Okay, so let's move to more variables. How many variables are here? Theta 1, theta 2, theta 3. তিনটা ভেরিয়েবল, ঠিক আছে? এই যে ভিসকাস ড্যাম্পারের এখানে একটা, স্প্রিং এর পরে গিয়ে আরেকটা, ড্যাম্পারের পরে গিয়ে আরেকটা, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখানে 0, আর এখানে কি, এখানে 0, রাইট? সো যেটা দেওয়া আছে তো ঠিক আছে, আর কোনো নতুন ভেরিয়েবল ধরতে হবে না। সো উই ক্যান রাইট দ্য ইকুয়েশন সিমিলারলি, রাইট? একই রকম ভাবে আমরা এখানে রাইট করতে পারি। j1 s square plus p1s plus k minus theta 2 into k minus theta 3 into 0. theta 3 এর সাথে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, রাইট? theta 1 এর সাথে আছে, তাহলে theta এখানে আসবে। সিমিলারলি theta 2 কে কেন্দ্র করে যখন ইকুয়েশন লিখব, in that case theta 1 টা মাইনাস আকারে আসবে, এখানে k আসবে, রাইট? প্লাস theta 2 এর সাথে কি আসবে, j2s স্কয়ার প্লাস d2s প্লাস k minus theta 3 into g2s is equal to 0. Is that clear? Similarly theta 1 এর সাথে theta 3 কোন সম্পর্ক নাই, মাইনাস থিটা 2 এর সাথে সম্পর্ক আছে, যেটা d2s একটু আগে লিখলাম, প্লাস থিটা 3 ইনটু, এখন সবগুলো লেখো, j3s স্কয়ার প্লাস d2s প্লাস d3s. That's it. So these are the three equations. I hope it is clear. Yes, sir. All right, let's move on. আচ্ছা, এখানে তোমরা যেটা করবা, তোমরা যারা একটু প্র্যাকটিস করবা তারা চেষ্টা করবা সরাসরি ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা যায় কিনা, কারণ এইগুলা কিন্তু সব এক ঘুরে ফিরে একই রকম। আমরা কিন্তু চাইলে ডাইরেক্টলি কিভাবে লিখতে পারতাম, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে তুমি ডাইরেক্ট কিসের সাথে লিখতে পারো, ম্যাট্রিক্স ফরম্যাটে ডাইরেক্ট লিখতে পারো। ডাইরেক্টলি রাইট দ্য ইকুয়েশনস। থিটা 1 এর সাথে যা কিছু এখানে লিখবা, থিটা 1 থিটা 2 এর সাথে শেয়ারিং এখানে লিখবা, থিটা 3 এর সাথে শেয়ারিং এখানে লিখবা, ইত্যাদি। ফিজিক্যাল টু এক্সটার্নাল ফোর্স এখানে লিখবা। দ্যাটস ইট, ডাইরেক্ট লেখা যায়, রাইট? এগুলো ডাইরেক্ট আমরা কোথায় লিখতে পারি, ম্যাট্রিক্সের মধ্যে লিখতে পারি। লেটস মুভ অন। এটা আগের সেই পুরনো টিপস আবার এখানে দেওয়া হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো। How many variables should be identified here before solving the equations, before finding the transfer function x2 by f? x2 by f হবে না, এটা t হবে, ভুল আছে, ঠিক করে নিয়ে এটা, আর দেখা যাবে পরে ভুলে থেকে যাবে। তো এখানে কয়টা ভেরিয়েবল ধরতে হবে বলো? থিটা 2 বাই t, এটাকে যদি সলভ করতে চাই, এটা তো আচ্ছা x2, আচ্ছা যাক পরে ঠিক করব। থিটা 2 বাই t টাকে সলভ করতে গেলে আমাকে কয়টা ভেরিয়েবল এখানে ধরতে হবে? মানে ভেরিয়েবল do you see? ওখানে আগে x1 ধরতে হবে, যে মানে থিটা 1 ধরবো আগে, অলরেডি থিটা 2 দেওয়া আছে, এখানে Yes, sir. থিটা 1 ধরতে হবে, বিকজ এই স্প্রিং বা এই ড্যাম্পারের বাম পাশে একটা ভেরিয়েবল থাকবে। ইয়েস স্যার। আমরা বলেছি দুই পাশে দুটো ডিফারেন্ট ভেরিয়েবল থাকবে। এখানে ধরার দরকার নেই, এখানে 0, এখানে ধরার দরকার নেই, এটা 0। Is that clear? Yes, sir. So our equation, let's write the equation in matrix format directly. So try to write these equations.
কেউ একজন আমাকে হেল্প করো, কি আসবে? থিটা 1 ইনটু হাউ মাচ? s এস স্কয়ার, স্কোয়ার ফার্স্ট 1 s স্কয়ার। ঠিক আছে, j এর ভ্যালু হচ্ছে 1, 1 s স্কয়ার প্লাস 1s মানে s স্যার s প্লাস 1। প্লাস 1। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। এগুলো সবই থিটা 1 এর সাথে কানেক্টেড, রাইট? আচ্ছা, এখন শেয়ারিং কি আছে থিটা 2 এর সাথে? 1s প্লাস 1, তার মানে মাইনাস s প্লাস 1 শেয়ারিং। Is that clear? Is equal to Yes, sir. is equal to t. That's our first equation. Okay, second equation একই রকম ভাবে আমরা লিখবো, সিমেট্রিক ওয়াইজ এখানে চলে আসবে s plus 1, একই জিনিস থিটা 1 এন্ড থিটা 2 এর মাঝখানে যে শেয়ারিং সেটা। এখন থিটা 2 এর সাথে কি কি আছে? থিটা 2 এর সাথে আরেকটা 1s টেম্পার আছে, আরেকটা 1 স্প্রিং আছে, রাইট? 3s plus 1 3 কোথায় দেখলা? 2s plus 1 sorry 2s plus 2 not 1। বামে ডানে দুটো স্প্রিং আছে, রাইট? is equal to 0, that's it। খুব জটিল কিছু না, এখানে মোটেই জটিল কিছু না, রাইট? তাহলে আমরা এখন যদি থিটা 2 কে সলভ করতে চাই তাহলে কি আসবে? ডেল্টা 2 বাই ডেল্টা, ঠিক কি না? ডেল্টার মধ্যে কি আছে? ডেল্টার মধ্যে পুরোটাই আসবে s স্কয়ার s প্লাস 1 এখানে আমরা কমন নিতে পারি 2 ইনটু s প্লাস 1 এভাবে লিখতে পারি, পরে এটা কাটাকাটি যাবে বা s প্লাস 1 টা কমন যাবে, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা 2 এর মধ্যে কি আসবে? ডেল্টা 2 এর মধ্যে s স্কয়ার প্লাস s প্লাস 1 মাইনাস s প্লাস 1 t z, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি আমরা কি পাচ্ছি, এটা একটু করি, সহজ আছে। সো আমি সহজটা একটু করতে কমফোর্ট ফিল করছি, করে ফেলি। মাইনাস এখানে প্লাস হবে, রাইট? t ইনটু s প্লাস 1। আর নিচেরটা কি হবে দেখো, নিচেরটা s প্লাস 1 কমন যাবে, প্লাস 1 কমন যাবে, সাথে কি থাকবে? s স্কয়ার s প্লাস 1 প্লাস 2 থাকবে, ঠিক না? না, এটা ইনটু 2 থাকবে, সরি ইনটু 2 থাকবে, মাইনাস s প্লাস 1 থাকবে। স্যার উপরে মাইনাস টি ইন্টু এস প্লাস 1 হওয়ার কথা না? মাইনাস আছে না, আমার s স্কয়ার প্লাস s প্লাস 1 প্লাস 1 এটার সাথে 0 মাল্টিপ্লাই হবে, রাইট? মাইনাস তারপর হচ্ছে ওই দুটোর ও আচ্ছা আচ্ছা স্যার, ডান পাশে একটা মাইনাস আছে না, ইকুয়েশনে তো একটা মাইনাস আছে। ইয়েস স্যার। আর এটা হচ্ছে কোণাকোণি গুণ করব, এখানে s প্লাস 1 আবার কমন নিচ্ছি, কমন নিলে এটা থাকবে, আর এখানে এটা ক্যান্সেল হয়ে আলটিমেটলি কি থাকছে? এই পার্টটা থাকে। তাহলে আমরা পেয়ে যাব থিটা 2 ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু, এখানে যদি মাইনাস s, আচ্ছা তাহলে কি হবে? s স্কয়ার প্লাস 2s প্লাস 2 আছে, সরি এখানে 2s স্কয়ার হবে, 2s স্কয়ার প্লাস 2s প্লাস 2 থেকে s আর 1 বিয়োগ যাবে, তাহলে s প্লাস 1 থাকবে। সো দিস ইজ আওয়ার ট্রান্সফার ফাংশন। দেখি ম্যাচ করেছে কিনা, দেখি ম্যাচ করেছে, দ্যাটস ইট। ঠিক আছে, এগুলো করবা, হাতে কলমে না করলে এগুলো পরীক্ষার খাতায় সব ভুল আসবে। তো আমরা কিন্তু আসলে খুব বেশি নতুন কিছু আজকে দেখিনি, ঘুরে ফিরে গত দিনের ওগুলাই একই রকম প্যাটার্নের ইকুয়েশন আমরা লিখছি, একই রকম কনসেপ্ট আমরা ইউজ করছি। অলরাইট, what you need is just to practice. For example, তো এখানে দেখো এগুলো আমরা একটু ডিসকাস করি। How many variables are in the first example? 4টা। আন্দাজে বলছো না গুণে বলছো?
গুণে বলছো না আন্দাজে বলছো? এখন আমরা বড় হয়ে গেছি, এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখন আমরা আন্দাজে কোনো কথাই বলবো না। আন্দাজে কোনো কথা বলবো না, চিন্তা করে বলতে হবে। বলো। স্যার How many? 5টা। কাউন্ট করা যাক। এখানে একটা, রাইট? ইয়েস স্যার। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। Total 5 variables are there. Is that clear? জি স্যার। ঠিক আছে, যেহেতুটা খেয়াল করবা, এগুলা এটা পুরোটা মিলে কিন্তু একটা। স্যার হ্যাঁ বলো। এরকম 5টা ভ্যারিয়েবল দিকে আমাদের হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে দিবেন, যদি অনেক বড় হয়ে যাবে তো? দিব, যদি তোমরা ক্লাস টেস্টে খারাপ করো, ফাইনাল পরীক্ষা এরকম দেবো। আচ্ছা, নিচেরটা দেখো তো, হাউ মেনি ভেরিয়েবলস ফর দ্য নেক্সট ওয়ান? পরীক্ষা কোথায়? হাউ মেনি ভেরিয়েবলস? 2টা স্যার। 2টা। একটু আগে যে অঙ্কটা করেছিলাম একটু ওটার মতো কিছুটা, 2টা। এখানে একটা ভেরিয়েবল আসবে, দ্যাটস ইটস, এটা 1। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু একটা ভেরিয়েবল, দ্যাট ইজ থিটা 1। ক্লিয়ার? সেগুলো ইকুয়েশন লেখার চেষ্টা করবা, আর নিচেরটাকে সলভ করতে পারবা। নিচেরটা খুব ছোট আছে, এটাকে সলভ করতে পারো ইজিলি। All right, so that's all of about the rotational system. Let's move on. ওকে, এখন আমরা দেখব রোটেশনাল সিস্টেমের একটা কমন একটা পার্টস থাকে, সেটা হচ্ছে গিয়ার। মানে রোটেশনাল সিস্টেমে প্রায় তোমরা এটা ফেস করবা। তোমরা দেখো গাড়িতে গিয়ার, সাইকেলে গিয়ার, রিক্সায় গিয়ার, হ্যাঁ, তারপর ঘড়িতে গিয়ার, মেকানিক্যাল যে ঘড়িগুলো আছে, রাইট? রোটেশনাল সিস্টেম মানেই হচ্ছে গিয়ারের ওখানে ব্যাপার স্যাপার থাকবে, কম আর বেশি গিয়ার থাকবে। So we need to understand how the gear works and what are the formulas involving the gear. Gear যদি থাকে সেটার রিলেটেড ফর্মুলাগুলো কি হবে সেটা আমরা একটু দেখে নেব, রাইট? সো এখানে আমরা এখন দেখব একটা গিয়ারে দুপাশে এরকম দুটো চাকা থাকবে, রাইট? চাকার গায়ে কি থাকবে? কিছু খাঁজ কাটা থাকবে। তো হাউ ডাজ ইট ওয়ার্কস? এখানে দেখো এই চাকা দুই পাশে দুটো রোটেশনাল সার্কুলার বডির উপরে যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো একটার সাথে একটা কাপলিং করা। তার মানে বাম পাশে যদি চাকা, এখানে যদি 3টা দাঁত মুভ করে, এখানেও কিন্তু 3টা দাঁত মুভ করবে। ক্লিয়ার? আমার কথাটা বুঝাতে পেরেছি? এটা হচ্ছে গিয়ারের কনসেপ্ট। তো এখানে দেখো, এখানে ট্রান্সলেশনাল যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা একই হবে দুটো গিয়ারের ক্ষেত্রে। রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দুটো একই হবে না। আমি যদি এটাকে একটু বড় করে এই ছবিটা আঁকি, এখানে যে ট্রান্সলেশনাল, ধরো এখানে 3টা দাঁত আছে, এই অংশের মধ্যে 3টা দাঁত আছে, গিয়ারের টিপ আছে। সো এই 3টা দাঁত মুভ করলে, বাম পাশেটা 3টা দাঁত মুভ করলে, ডান পাশেটাও 3টা দাঁত মুভ করবে। কিন্তু রোটেশন ওয়াইজ ডিসপ্লেসমেন্ট যে অ্যাঙ্গেলটা থাকবে, সেই ডিসপ্লেসমেন্ট, রোটেশনাল ডিসপ্লেসমেন্টটা কিন্তু একই হবে না। এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো, ফর এক্সাম্পল এটা θ1, it will not be equal to θ2.
সেকেন্ড। ওকে, সো যেটা বলছিলাম, দুটো গিয়ারে একটা গিয়ারের 3টা দাঁত মুভ করলে অন্য গিয়ারেরও 3টা দাঁত মুভ করবে, কিন্তু যে অ্যাঙ্গেলটা মুভ করবে ওই 3টা দাঁতের করেসপন্ডিং যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এখানে কত অ্যাঙ্গেল ঘুরছে, অ্যাঙ্গুলার যে ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু একই হবে না। কোনটা বেশি হবে, θ1 না θ2? θ2 স্যার বেশি হবে। Are you sure? এই অ্যাঙ্গেলটা বেশি হবে নাকি এই অ্যাঙ্গেলটা বেশি হবে? কোন অ্যাঙ্গেলটা বেশি হবে, θ2 নাকি θ1? θ1 স্যার, θ1 হবে। Is that clear? যে বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এই গিয়ারের সাথে লিভারের একটা সম্পর্ক আছে। আমরা লিভারের জিনিসটা হয়তো সবাই মনে আছে, রাইট? যে তুমি এখানে একটা এখানে একটা লোড উঠাবা, হ্যাঁ, ডাব্লিউ, লোডটাকে তুমি পুল করো, উপরের দিকে উঠাবা। তাহলে এখানে একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সম্পর্কটা কি মনে আছে তোমাদের? লিভারের সম্পর্কটা মনে আছে? সম্পর্কটা হচ্ছে, দেখো এখানে যদি ফর এক্সাম্পল L1 হয়, এখানে যদি L2 হয়, এই লেন্থ গুলো L1 আর L2 হয়, তাহলে সম্পর্কটা হচ্ছে F into L1 should be equal to W into L2, বা আমরা এইভাবে লিখতে পারি যে F is equal to W into L2 by L1। সেখানে দেখো আমরা যদি L2 by L1 এটাকে যদি, এই রেশিওটাকে যদি অনেক কমায় ফেলতে পারি, এটা যদি কমায় ফেলি, তাহলে ফোর্সের ভ্যালুটা একই ডাব্লিউর জন্য, ডাব্লিউটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে রেশিওটাকে যদি কমায় ফেলি তাহলে ফোর্সটা কমে যাবে না, ফোর্সের রিকোয়ারমেন্টসটা কমে যাবে না? জি স্যার। ঠিক না? ঠিক কিনা? জি স্যার।
এটা আসছে আসলে এনার্জির কনজারভেশন প্রিন্সিপাল থেকে। এখানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মনে আছে তোমাদের? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্টটা সরাসরি L1 L2 না, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এরকম, ত্রিভুজের এই অংশগুলো ডিসপ্লেসমেন্ট। ওকে, এই যে এখানে এই হাইট H1 আর H2। সো এখানে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল বলছে যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট this should be equal to W into K H2। তখন আমরা পরবর্তীতে F is equal to W into K H2 by H1 লিখেছি, যেটাকে আমরা পরবর্তীতে কি L2 by L1 এ কনভার্ট করলাম, যেহেতু এটা ত্রিভুজের সূত্র অনুসারে এই দুটো সমানুপাতিক হবে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন একই রকমের কনসেপ্ট আমরা গিয়ারেও দেখব, কিন্তু তার আগে এখানে একটা জিনিস বলি, লিভারটা আমরা কেন ইউজ করি? লিভারটা ইউজ করি যাতে আমরা একটা বড় ডাব্লিউ কে পিক করতে গিয়ে, ডাব্লিউটা অনেক বড়, অনেক ছোট এফ আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যাতে অল্প ফোর্স দিয়ে আমরা বড় একটা লোডকে কি উঠাতে পারি। এটাই হচ্ছে লিভারের কনসেপ্ট। তাই কিন্তু এনার্জি তো সেম, এই যে এনার্জির দুই পাশে কি হবে? একই হবে, রাইট? কিন্তু ফোর্স, দুইটা ফোর্স আর লোড দুটো একই হচ্ছে না, রাইট? সো তাহলে কিছু একটা স্যাক্রিফাইস করছি, একটা স্যাক্রিফাইস করি তো একটা গেইন করছি, রাইট? আমরা কি স্যাক্রিফাইস করছি? এই যে ইকুয়েশনই তো আছে, আনসারটা এই ইকুয়েশন আছে। কি স্যাক্রিফাইস করছি আমরা? অনেক বড় ডাব্লিউ লোড পিক আপ করছি স্মল ফোর্স দিয়ে, তাহলে স্যাক্রিফাইস কি করছি? লেন্থ, সরি এটা মুছে গেল। আচ্ছা যাই হোক, স্যাক্রিফাইস ছিল ওই যে H2 আর H1। ওখানে যেটা ছিল যে আমার H2টা এখানে ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি দিচ্ছি ফোর্সের, যে জায়গায় ফোর্স অ্যাপ্লাই করছি ওখানে ডিসপ্লেসমেন্ট H1টা অনেক বেশি কম্পেয়ার টু দিস H2, ডিসপ্লেসমেন্টটা অনেক কম। মানে আমাদের যে লোডটাকে আমরা উঠাচ্ছি সেই লোডটা অল্প, মানে আমরা যেখানে ফোর্স অ্যাপ্লাই করছি ওখানে ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, কিন্তু লোডের টার্মিনালে ডিসপ্লেসমেন্টটা অনেক কম। এটা ডিসপ্লেসমেন্টের স্যাক্রিফাইসটা করছি, ডিসপ্লেসমেন্টটা কম করছি বাট ফোর্সটা বেড়ে যাচ্ছে। কথাটা বুঝাতে পেরেছি? এখানে কিন্তু একই রকম প্রিন্সিপাল এখানে আছে, একই রকম প্রিন্সিপাল এখানে একই রকম প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে ওখানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানেও তাই, এখানে এরকম T1 ইনটু θ1 শুড বি ইকুয়াল টু T2 ইনটু θ2। এখানে দেখো, এখানে আমরা একটা টর্ক অ্যাপ্লাই করছি এই ছোট গিয়ারে, বড় গিয়ারে একটা ইনডিউস টর্ক তৈরি হবে, বড় গিয়ারটা তো ঘুরবে, তো এখানে একটা টর্ক ডেভেলপ করবে, সেই টর্কটা হচ্ছে T2। আর T1 T2 এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা দিয়ে, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এনার্জি তো ডিফারেন্ট হবে না, রাইট? সো এখানে T1 ইনটু θ1 শুড বি ইকুয়াল টু T2 ইনটু θ2। সো এখানে আমরা কি করব? আমরা চাইলে এভাবে লিখতে পারি যে আমরা চাইলে T1 এর তুলনায় T2টাকে অনেক বড় করে ফেলতে পারি, কিন্তু সেক্ষেত্রে θ2 কি হবে? T2 যদি অনেক বড় হয়ে যায়, θ2টা কি হবে? অনেক একই রকম ছোট হতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? যেটা একটু আগে বলছিলাম, যে এখানে অ্যাঙ্গেল একটা হচ্ছে θ1 আর একটা হচ্ছে কি θ2, θ1 θ2। সো এই অ্যাঙ্গেল দুটো কি হবে না? অফকোর্স θ1 এর তুলনায় θ2টা ছোট হবে। θ2 যদি ছোট হয়, θ2টা যদি কমাই ফেলি, অটোমেটিক্যালি T2টা কি হবে? বড় বেড়ে যাবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিকজ অফ দ্য ব্যালেন্সিং, যেহেতু দুটো সমান আমরা ধরে নিচ্ছি, রাইট? তো গিয়ার কিন্তু এই জন্যই আমরা ইউজ করি। যেমন গাড়ি, when we start a vehicle, motor vehicle, we start at the lowest gear, right? First gear শুরু করি না? জি স্যার।
ফার্স্ট গিয়ারে কি হয়, ফার্স্ট গিয়ারে টি এর ভ্যালুটা অনেক বড় হয়, টিটার ভ্যালুটা অনেক ছোট হয়। ফার্স্ট গিয়ারে কি স্পিড কম থাকে না বেশি থাকে? কম থাকে স্যার, কিন্তু লোডটা দ্যাট ইজ দ্য কনসেপ্ট। দ্য স্পিড অনেক কমাই ফেলবো ফার্স্ট গিয়ারে, কিন্তু আমার টর্কটা কি করব, হাই থাকে স্যার। জি স্যার। টর্কটা যাতে করে গাড়িটা মুভ করা শুরু করতে পারে, ঠিক আছে? এই জন্যই আমরা ফার্স্ট গিয়ার দিয়ে শুরু করি। আর এই জন্যই আমরা 5 টনের একটা ট্রাক মানে ট্রাক অনায়াসে স্টার্ট করতে পারি। গিয়ার না থাকলে এই ট্রাক আর স্টার্ট করা যেত না, ওই একই ইঞ্জিন দিয়ে এই ট্রাক মুভ হতো না উইদাউট গিয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। তো গিয়ারটা আমাদেরকে এখানে হেল্প করছে টর্কটাকে ম্যানিপুলেট করার জন্য, টর্কটাকে ম্যানিপুলেট বা স্পিডটাকে ম্যানিপুলেট করতে হেল্প করছে। স্পিড কমালে টর্ক বাড়বে, আবার স্পিড বাড়াতে গেলে টর্ক কমে যাবে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আমি আজকে আর কত সময় আছে দেখি, আর 10 মিনিট আছে। তো এটা আমরা এখন ইকুয়েশন গুলো একটু দেখবো। এখানে দুটো ইকুয়েশন আমরা দেখব। এখানে টার্মস গুলো কি, একটা হচ্ছে টর্ক, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে এন। এন হচ্ছে নাম্বার অফ টিথ, আর একটা হচ্ছে রেডিয়াস। নাম্বার অফ টিথ মিনস এই যে গিয়ারের গায়ে যেগুলো, স্বাভাবিকভাবেই রেডিয়াস যদি কম হয়, রেডিয়াস যদি ছোট হয়, স্যার এখানে যে পরিধিটা আছে, রাইট, দ্যাট ইজ 2 পাই আর, রাইট? এটা কম হলে এটাও কম হবে না? এটাও কম হবে, তাহলে এখানে n1 এর সংখ্যাটা কম হবে, নাম্বার অফ টিথ কম থাকবে ছোট গিয়ারে। আর বড় গিয়ারে একই রকম ভাবে আরটা বেড়ে গেলে পরিধিটা বাড়বে এবং n এর সংখ্যা বেড়ে যাবে। n হচ্ছে নাম্বার অফ টিথ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ইকুয়েশনে আসি। এখানে ফার্স্ট ইকুয়েশন যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটু আগে যেটা ইকুয়েশন, এটা আমরা দেখিনি। দ্যাট ইজ এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, T1 থিটা 1 ইজ ইকুয়াল টু T2 থিটা 2। এখান থেকে একটা ইকুয়েশন আমরা পাবো, T1 বাই T2 ইজ ইকুয়াল টু কি, থিটা 2 বাই থিটা 1। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, আরেকটা ইকুয়েশন পাবো জিওমেট্রি থেকে। জিওমেট্রিটা কি? জিওমেট্রি হচ্ছে যে এখানে একটা ছোট গিয়ার আছে, এখানে একটা বড় গিয়ার আছে। কারণ এখানে আমরা যদি একটা এক্স ধরি, এই এক্স থেকে এখানে যদি আর ধরি, এখানে যে থিটা, যে দুটো থিটা পাবো, একটা থিটা 1 আর আরেকটা হচ্ছে কি, এটা ধরো থিটা 1, এটা ধরো থিটা 2। ওকে, এখানে এই কমন অংশটা হচ্ছে এক্স। তো আমি এখানে একটু বড় করে রাখি, এটা হচ্ছে এক্স, হ্যাঁ এটা এক্স, এটা হচ্ছে থিটা 1 আর এটা হচ্ছে থিটা 2। ওকে, তাহলে আমরা জিওমেট্রি থেকে জানি এক্স ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, ডিসটেন্সটা r2। তাহলে আমরা জিওমেট্রি থেকে জানি এক্স যদি ছোট হয় তখন ছোট এক্স এর জন্য অ্যাপ্রক্সিমেটলি এক্স ইজ ইকুয়াল টু কি, r1 থিটা 1। একই রকম ভাবে এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি r2 থিটা 2। জিওমেট্রি থেকে আমরা জানি। মনে আছে তোমাদের এরকম করে সার্কেলের প্রপার্টি ইউজ করতে গিয়ে তখন এরকম করেছে, ফর এ স্মল আর্ক এক্স শুড বি থিটা ইনটু আর। ওকে, তো এই রিলেশনটা আমরা লিখতে পারি। এই রিলেশন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে r1 বা আমরা লিখি, হ্যাঁ, r1 বাই r2 is equal to theta 2 by theta 1। এটা আমরা লিখতে পারি। Is that clear? জি স্যার। জি স্যার। এটা আমরা লিখতে পারি। একটু আগে আমরা ডিসক্রাইব করেছি, আর r যদি বাড়ে তাহলে 2 পাই r বাড়বে, তার মানে n এর সংখ্যা বাড়বে, তার মানে r এর সাথে সরাসরি n এর একটা প্রপোর্শনাল রিলেশন, n1 by n2। এখন আমরা যদি এই দুটোকে কম্বাইন করি, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে T1 by T2 is equal to N1 by N2 is equal to
r1 by r2 is equal to theta 2 by theta 1. তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রাফলি যেটা দেখতে পাই যে এগুলো মোটামুটি প্রপোর্শনাল, আর থিটাটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। থিটাটা ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো এগুলো t1 by t2, n1 by n2, r1 by r2 প্রপোর্শনাল, কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, theta 2 by theta 1. তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব গিয়ারের ক্ষেত্রে। Can you remember this formula? Yes. দেখো তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। অলরাইট, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় লেটস মুভ অন। এই ইকুয়েশনটা আমরা মার্ক করে রাখবো। এই ইকুয়েশনটা আমরা টাইম টু টাইম ব্যবহার করব। আমরা টাইম টু টাইম আমাদের সাধারণত এই জিনিসটা দেওয়া থাকে, n1 by n2 বা r1 by r2, এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল থাকলে আমরা t2 জানলে t1 জেনে যাব, বা আমরা বলবো থিটা 1 জানলে থিটা 2 জেনে যাব। আন্ডারস্ট্যান্ড? এই জন্য এখানে t1 আর t2টাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। t1 t2 আসলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, একটা ফিক্সড হয়ে গেলে অন্যটা ফিক্সড হয়ে যায়। এগুলোকে কি বলি আমরা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, t1 এর সাথে t2 ডিপেন্ডেন্ট। সিমিলারলি একই রকম ভাবে থিটা 1 এর সাথে থিটা 2 ডিপেন্ডেন্ট। থিটা 2 আর থিটা 2, থিটা 1 থিটা 2, they are not two separate independent variable, they are dependent on each other. ঠিক আছে, এটা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। মানে থিটা 2 যদি তুমি ফিক্সড করে ফেলো তাহলে থিটা 1টা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, why? কারণটা কি বলো? কারণটা হচ্ছে এখানে এই জিনিসটা সাধারণত এটা কি কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয়, ফর এক্সাম্পল কনস্ট্যান্ট k, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো যে থিটা 2 ইজ ইকুয়াল টু থিটা 1 ইনটু k। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. অলরাইট, সো এখন আমরা ক্লিন করে সামনে যাই। এখানে ছোট্ট করে ব্লক ডায়াগ্রাম দিয়ে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে কি করি, গিয়ারের মাধ্যমে থিটাটাকে চেঞ্জ করি এবং টর্কটাকে চেঞ্জ করি। থিটা এবং টর্ক, হ্যাঁ, এই দুটোকে আমরা চেঞ্জ করি। থিটা কমে গেলে টর্ক বেড়ে যাবে, থিটা বেড়ে গেলে টর্ক কমে যাবে, ইত্যাদি। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখবো, একটা সিম্পল গিয়ার সিস্টেমের একটা ইকুয়েশন আমরা দেখবো। এখানে আজকে আর খুব বেশি সময় নেই, আমি নেক্সট ক্লাস এখান থেকে আবার রিপিট করবো। সংক্ষেপে বলি, যেহেতু মিনিট আছে সংক্ষেপে বলবো। এখানে দেখো একটা গিয়ারকে আমরা এরকম একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে n1 সংখ্যক দাঁত থাকবে, এখানে n2 সংখ্যক দাঁত থাকবে, আর গিয়ারের এক পাশে এটা হচ্ছে থিটা 1, অন্য পাশে এটা হচ্ছে কি থিটা 2। এটার ওই অ্যাঙ্গেলটা উল্টা করে দেওয়া হয়, সো অ্যারোটা সাধারণত উল্টা করে আমরা ইন্ডিকেট করি। ঠিক আছে, সো এখানে যদি t1 থাকে, এখানে হয়তো t2 থাকবে, ইত্যাদি। ওকে, সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সিম্বল, গিয়ারের স্ট্যান্ডার্ড সিম্বল। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব ইকুয়েশন কিভাবে লিখতে হয়। এখন দেখো গিয়ারের বাম পাশে থিটা 1 এর সাথে ডাইরেক্টলি কোনো কি নেই, ইনারশিয়া, ভিসকাস ড্যাম্পার বা স্প্রিং, কোনো কিছুই নাই। নাথিং ইজ কানেক্টেড উইথ থিটা 1, বাট থিটা 2 এর সাথে একটা কানেকশন আছে, জে এর কানেকশন আছে, ডি এর কানেকশন আছে, ই এর কানেকশন আছে। সো হোয়াট উই ক্যান ডু, আমরা এখানে অ্যাজিউম করে নিতে পারি থিটা 2 এর সাথে এখানে একটা ইনডিউস টর্ক আছে T2, and we can write a equation based on theta 2. থিটা 2 কে ঘিরে একটা ইকুয়েশন লিখতে পারি। ইকুয়েশনটা কি হবে? theta 2 into all the impedance, that is j s square plus ds plus k is equal to T2. Is this equation clear? Yes, sir.
ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. আমরা ইকুয়েশনটা কোথায় লিখলাম? গিয়ারের ডান দিকে লিখলাম, Yes. কারণ বাম দিকে কোনো কিছু নাই। বাম দিকে যে আমি লিখবো ওখানে কোনো ইম্পিডেন্সই নেই, আমি লিখবো কিভাবে? আমাদের কনসেপ্ট অনুসারে আমরা ডান দিকে লিখলাম। আচ্ছা, এখন দেখো T2টাকে আমরা এইভাবে লিখতে পারি, উই নো T2 বাই T1 ইজ ইকুয়াল টু N2 বাই N1। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে T1 ইনটু N2 বাই N1 লেখা যায় না? Can we write it? We can write that, no problem. এই যে আমাদের প্রিভিয়াস ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি। আবার দেখো θ2 কে আবার এইভাবে লিখতে পারি যে θ2 is nothing but what? θ2 by θ1 is equal to what? N1 by N2, right? Yes, sir. লেখা যায় না? যায় কিনা? Yes, sir. এখন ডান পাশ থেকে N2 by N1 ওইটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? θ1 ইনটু এখানে আছে N1 by N2, এটার সাথে পুরো জিনিসটা আছে, সাথে ওই ডান পাশ থেকে আবার এখানে কি আরেকটা N1 by N2 চলে আসবে, ইজ ইকুয়াল টু T2, ঠিক কিনা? দেখা যায় না? এখন N1 by N2 হোল স্কয়ার হয়ে গেছে। এখন এটাকে ভিতরে নিয়ে যাই, এটাকে আমরা ভিতরে নিয়ে যাব। ভিতরে যদি আমি নিয়ে যাই তাহলে দেখো j এর সাথে আমি এখানে N1 by N2 হোল স্কয়ার এটা মাল্টিপ্লাই করে দেব ইনটু s স্কয়ার। স্যার ওটা কি হচ্ছে T2 হবে না T1 হবে কথা? একটু জোরে বলতে হবে, আমি প্রপারলি শুনতে পাচ্ছি না। স্যার আমি বললাম ওইটা T2 হবে না T1 হবে স্যার সেকেন্ড লাইনে, যেহেতু N2 আর T1 হবে, T1 হবে, ভেরি গুড, T1 হবে। একই রকম ভাবে এখানে আমরা গুণ করে দেব N1 by N2 হোল স্কয়ার, কারণ বাইরে দুটো N1 by N2, রাইট, ইনটু s প্লাস আর এটা কি আছে k ইনটু একই রকম ভাবে N1 by N2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু T1। দেখো তো লেখা যায় কিনা এইভাবে? জি স্যার লেখা যায়। এখন হচ্ছে তোমার ইন্টারেস্টিং অবজারভেশন যে এখানে আমরা যেটা লিখলাম, দেখো আমরা শুরুতে লেখাটা শুরু করলাম কি দিয়ে? θ2 আর T2 দিয়ে, রাইট? ইকুয়েশনটা এই যে θ2 আর T2 দিয়ে শুরু করেছে, ঠিক কিনা? জি স্যার। কিন্তু আমরা চলে আসলাম কোথায়? θ1 আর T1 এর রেসপেক্টে লিখে ফেলেছি। θ1 আর T1 এ চলে আসলাম। দেখো আমরা চলে আসলাম ইকুয়েশনের গিয়ারের বামে চলে আসলাম, ডান দিক থেকে শুরু করেছি, আমরা বাম দিকে চলে আসছি। So this is the equation on the left hand side of the gear. So আমরা এখন এটা কিন্তু গিয়ারের বামে চলে আসছে, এখানে অ্যাপ্লাই, এখানেই চলে আসছে। শুরু করেছি ডান দিক থেকে, চলে আসছে বাম দিক থেকে। Can you see that? Because θ2 and θ1 are dependent. θ2 কে আমরা θ1 এ কনভার্ট করেছি, আবার T2 T1 ডিপেন্ডেন্ট, সো T2 কে T1 এ কনভার্ট করেছি, তারপর আমরা ইকুয়েশনটাকে এভাবে সাজিয়ে রেখেছি। সো এখন আমরা বলবো যে আমরা যে কোনো ইকুয়েশন ডান দিকেও লিখতে পারি, বাম দিকেও লিখতে পারি। ডান দিকে যেরকম শর্টকাটে এটা লিখলাম θ2 ইনটু অল দ্য ইম্পিডেন্স, বাম দিকেরটা একটু ডিফারেন্ট। বাম দিকে কি আসছে এটা একটু দেখে নিই। সবার আগে দেখে নিই যে বাম দিকে কি এসেছে, সেটা আগে দেখে নিই। বাম দিকে দেখো আমাদের অরিজিনাল যে কম্পোনেন্ট গুলো ওগুলো কিন্তু সব আছে, জে আছে, ডি আছে, কে আছে, কিন্তু এটার সাথে এক্সট্রা কি আছে? এই টার্মটা, এটা কি চলে আসছে? ডি এর সাথে, কে এর সাথে, প্রত্যেকটা জিনিসের এই টার্মটা এক্সট্রা চলে আসছে। ক্যান ইউ সি দ্যাট? ইয়েস স্যার। এই টার্মটা N1 by N2 হোল স্কয়ার, এই টার্মটা জে এর সাথেও মাল্টিপ্লাই হচ্ছে, ডি এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, কে এর সাথে। সো আমরা যদি এটাকে কল্পনা করি যে একটা আমরা বাম পাশের যে এখানে কি আছে θ1 আছে বা এখানে একটা T1 আছে, তো এখানে আমরা কল্পনা যদি করি, কল্পনার মধ্যে দেখো আমরা একটা আমরা কল্পনা করছি এখানেও একটা জে আছে। ফর এক্সাম্পল এটা কি লিখবো? জে ইকুইভ্যালেন্ট লিখি, ডি ইকুইভ্যালেন্ট লিখি, কে
কে ইকুইভ্যালেন্ট দেখি। সো জে ই ডি ই কে ই এই তিনটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট। এখানে জে এর ভ্যালু কত? বাম পাশে। আমরা কোথায় লিখছি? এই কল্পনাটা কোথায় করছি? লেফট সাইডে স্যার। লেফট সাইডে কল্পনা করছি। কিন্তু এখানে কি আছে? জে এর মধ্যে কি আছে? জে ইনটু n1 by n2 whole square. Similarly, dE is equal to d into n1 by n2 whole square. Similarly, k is equal to k into n1 by n2 whole square. Can you see that? So আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ইকুয়েশন আমরা যদি লিখি, still all the impedance on the right hand side are appearing the equations. এই সবগুলো ইম্পিডেন্স কিন্তু ডান পাশে চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার সময় কি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? চলে যাচ্ছে ঠিক, কি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? n1 by n2 হোল স্কয়ার দিয়ে। একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এই যে এটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? यस স্যার। সবগুলো ইম্পিডেন্স ডান পাশে যা আছে সব বাম পাশের ইকুয়েশনে θ1 এর ইকুয়েশনে যাবে, কিন্তু যাওয়ার আগে একটা শর্ত হচ্ছে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে। দ্যাটস হাউ উই ক্যান ডাইরেক্টলি রাইট দিস ইকুয়েশন। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা এই ইকুয়েশনটা সরাসরি লিখতে পারবো। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। यस স্যার। ওকে, সো এই জন্য আমরা যখন এখন চিন্তা করো n1 বাই n2 হোল স্কয়ার, ধরো এই n1 বাই n2 হোল স্কয়ার যদি ফর এক্সাম্পল এটা 1/100 হয়, ফর এক্সাম্পল 1/100, ধরো গিয়ারের দাঁতের রেশিও হচ্ছে 10, তাহলে n1 বাই n2 হোল স্কয়ারের ভ্যালু কি হবে? 1/10 এর হোল স্কয়ার হবে 1/100। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে একটা 5 টন আছে, এখানে কি আছে? 5 টন আছে। অ্যাকচুয়াল ট্রাকের ওজন হচ্ছে 5 টন, কিন্তু ইঞ্জিন কিন্তু 5 টন দেখবে না। ইঞ্জিন কত দেখবে? 5 divided by 100, that means 0.5। ইঞ্জিনের কাছে মনে হবে সে 0.5 টন একটা বোঝাকে সে মুভ করছে। 0.05 আসলে 0.5 না, 0.05। Is that clear? 5 টনের একটা গাড়ি, এটা ওজন, কিন্তু ইঞ্জিনের কাছে এটা 5 টন মনে হবে না, এটা কি মনে হবে? 0.05 টন। That's how at the beginning of ফার্স্ট গিয়ারে যখন আমরা থাকি তখন ইঞ্জিন সহজেই একটা ভারী জিনিসকে মুভ করতে পারে। সো ইঞ্জিনের কাছে কি হবে? শুধু জেটাকে কম হবে মনে হবে তা না, ডিটাকেও কম মনে হবে, কেটাকেও কম মনে হবে, মানে এগুলো সবকিছুকেই তার কম মনে হবে এবং সহজেই সে গাড়িটাকে মুভ করতে পারবে। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমাদের এখানে যেটা শিখলাম যে ইকুয়েশন আমরা এখানেও লিখতে পারি, আমরা এখানেও লিখতে পারি, কিন্তু এখানে যখন আমরা লিখবো এই প্রত্যেকটা এই কম্পোনেন্টকে এখানে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করতে গিয়ে আমাদের কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? n1 বাই n2 হোল স্কয়ার, এই জিনিসটা দিয়ে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে তারপর আমরা ইকুয়েশনটা লিখতে পারবো। I hope it is clear up to this point. We will continue it from here in the next class. ঠিক আছে, আজকে সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে তো একটা সিটি নেবেন না, পরে আমাদের লাস্ট যে টপিকটা পড়লেন সেটা আমি চেষ্টা করব, নেক্সট ক্লাসে নেওয়ার চেষ্টা করব। আমাদের হচ্ছে কুইজের অবস্থা সবার খারাপ তো স্যার, একটু নেক্সট ক্লাস তো স্যার কালকেই স্যার। নেক্সট ক্লাস কালকে? জি স্যার। আচ্ছা।